ইন্ডিয়াতে হচ্ছে 0.12%, পাকিস্তানে হচ্ছে 0.16%, সিঙ্গাপুরে হচ্ছে 0.25%, আর বাংলাদেশে তো আমরা বললাম যে 0.08%। সো আমরা কিন্তু সবচেয়ে কম প্রিমিয়ামে আছি, সবচেয়ে কম প্রিমিয়ামে আমরা থাকবো, কিন্তু আমরা অ্যামাউন্টটাকে দ্বিগুণ করে দিচ্ছি এবং 95% অ্যাকাউন্ট হোল্ডার 100% তাদের টাকা ফেরত পাবে আন্ডার দিস স্কিম। তো এটা আমি মনে করি যে এটা বিগ ফ্যাক্টর। দেশে যদি 95% লোকই যদি প্রোটেক্টেড থাকে, 100% প্রোটেক্টেড, তার চাইতে আর বেশি প্রোটেকশনের দরকার হবে না। যাদের 200 কোটি টাকা আছে তাকে আমি প্রোটেকশন দিতে যাব না। হি ক্যান ম্যানেজ হিজ রিস্ক, তারা তাদের রিস্ক ম্যানেজ করতে জানে। তাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমি তো আর সবার ইন্স্যুরেন্স বাড়িয়ে দিতে পারবো না, সেটা কোনো মতেই কাম্য হবে না আমাদের জন্য। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় বক্তব্য। এর বাইরে আমি একটু বলবো যে আমরা ইতিমধ্যেই আমাদের যে টাস্কফোর্সগুলো গঠন করার কথা আমি বলছিলাম আগে, সেই ব্যাপারে আমরা কিছু অগ্রগতি করেছি। আমরা আমাদের এক্সটার্নাল ফান্ডিং ও মোবিলাইজেশনের পথে আছে। সেখানে আমরা আশা করব খুব শীঘ্র, হয়তো দিন দশকের মধ্যেই আমরা আমাদের টাস্কফোর্সের কাজ শুরু করে দিতে পারবো। আমরা কিন্তু প্রত্যেক দিনই একটা করে ডিস্ট্রেসড ব্যাংকের সাথে আমরা তাদের ইভ্যালুয়েট করছি এবং তাদের ক্যাশ ফ্লো পজিশনকে আমরা অ্যাসেস করছি। আমরা রিপোর্টিং মেকানিজম, ডেইলি রিপোর্টিং মেকানিজম, সপ্তাহে মাসিক না, ডেইলি রিপোর্টিং মেকানিজম ইন্ট্রোডিউস করছি। তার মাধ্যমে তারা তাদের যে ক্যাশ ফ্লো পজিশন কী হচ্ছে, ডিপোজিট কি কমছে না বাড়ছে, উইথড্রয়ালটা কমছে না বাড়ছে, তারপরে অন্যান্য আরও ইন্ডিকেটরসগুলো, তাদের ফরেন এক্সচেঞ্জ রেমিটেন্স কতখানি আসছে, সেটা কি বাড়ছে না কমছে, তাদের স্টক অফ ফরেন এক্সচেঞ্জ কতখানি আছে, সেটা কি বাড়ছে না কমছে, এগুলো আমরা বিভিন্ন তথ্য নিচ্ছি, যেটা আমাদের এভরিডে আমরা মনিটর করব বাই ব্যাংক, এবং সেটার মাধ্যমে আমরা তাদেরকে আরও সুনির্দিষ্টভাবে পরিচালিত করার চেষ্টা করব। আমরা আশা করি আরেকটা জিনিস আমরা ইতিমধ্যে করেছি, সেটা হলো যে আমরা কনসালটেন্ট সব মানে যারা ব্যাংক এসএমই খাতের জন্য লোন দিয়ে থাকে তাদের সাথে আমাদের একটা লম্বা মিটিং হয়েছিল, প্রায় 2.5 ঘন্টা, এবং আমরা মিটিংয়ে কিন্তু অনেকগুলো জিনিস আলোচনা করেছি। ব্যাংকার্সরা অনেক রিকমেন্ডেশনও করেছেন। মেইন যে ইস্যুটা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা আছে 25,000 কোটি টাকার মতো, আমি রাইট? 25,000 কোটি টাকার মতো আছে, কিন্তু ডিসবার্সড হচ্ছে না। অন্যদিকে এসএমইরা পাচ্ছে না। তার মানে দ্যার ইজ এ প্রবলেম। আমার হাতে চায়ের কাপ আছে, কিন্তু আমি ঠোঁটে লাগাতে পারছি না, আমি চুমুকও দিতে পারছি না সেই কাপে। এটাকে সলভ করতে হবে আমাকে। তো সেই জন্য আমরা ব্যাংকার্সদেরকে বলেছি, তারা লিখিতভাবে তাদের যে সমস্যাগুলো আমরা আলোচনা করলাম সেদিন, সেগুলোকে আমাদেরকে দেবে। আমরা সেগুলো যতদূর সম্ভব বাস্তবায়ন করে ফেলব, যাতে উদ্দেশ্য একটাই, ফান্ড আছে, ডোনার্সরাও ফান্ড দিতে চাচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক দিতে চাচ্ছে 100 মিলিয়ন, এডিবি দিতে চাচ্ছে এসএমই খাতে কয়েকশো মিলিয়ন, কিন্তু আমি যদি ডিসবার্স করতে না পারি তাহলে তো হবে না। কাজে আমাকে আরও ফ্লেক্সিবল, যেটাকে আমরা বলি নমনীয়ভাবে এটাকে ডিসবার্স করার ব্যবস্থা করতে হবে, অত কঠিন শর্ত দিয়ে করা যাবে না। তো সেই জন্য আমরা কাজ করছি। খুব শীঘ্রই আমরা আশা করব যে এসএমই খাতের ঋণের প্রবাহটা ব্যাপকভাবে যাতে বৃদ্ধি পায়। তো এইগুলো আমাদের মোটামুটি কয়েকদিনে আমরা এই 2-4 দিনের গত 2-3 দিনের আমাদের কার্যকলাপ ইন নাটশেল। আর আমরা ইতিমধ্যেই বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করেছি, যেমন ব্রিটিশ সরকারের সাথে, তারা আমাদেরকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিবে। IMF-এর সাথে কথা হয়েছে, তারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিবে। তারা তো আর্থিক সাহায্য আমরা বলেছি $3 বিলিয়ন বাড়ানোর কথা, সেটা জানেন। তো এডিবির সাথে আজকে কথা আলাপ হলো, তারাও সাপোর্ট দিচ্ছে আমাদেরকে খুব জরুরি ভিত্তিতে। আমরা টাস্কফোর্সটা কয়েকদিনের মধ্যেই করে ফেলতে পারবো, উইথ অর উইদাউট দেয়ার মানি। আমাদের নিজের থেকে কিছু দিতে হলে আমরা দেবো প্রয়োজনে, কিন্তু আমরা করে ফেলবো, দেরি করবো না। আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব, এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে, সময়ের ব্যাপার। 10টা ব্যাংকের মতো, 9টা ব্যাংকের সেটা ইস্যু না। সেটা কথাটা হলো যে উই আর ইন এন ইন্টেন্সিভ প্রোগ্রাম উইথ দেম, ওগুলোকে টার্ন অ্যারাউন্ড আমরা করবো ইনশাল্লাহ।
দরকার হলে মার্চ করব, কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না। তারপরেও কাস্টমারের তো আস্থা তো দিতে হবে। যদি আমরা 95% পরিবারকে বলি তোমাদের টাকা নিরাপদ তোমরা নিবে না, তাহলে তো আমার একটা চাপ কমে যাচ্ছে ব্যাংকের উপর থেকে। সেই উদ্দেশ্যেই এই ঘোষণাটা দেওয়া এবং এই তৎপরতা যে আমরা তোমাদের পাশে আছি। 95% পরিবার, ব্যক্তি বা বিজনেস, তাদের একটা পয়সাও হারানোর কোনো সম্ভাবনা নাই একেবারেই। হ্যাঁ, আপ টু 2 লাখ। যদি আমার 50,000 টাকা থাকে আমি 50,000ই পাবো, আর আমার যদি 5 লাখও থাকে আমি 2 লাখ পাবো। এটা হচ্ছে কথা। হ্যাঁ, ইটস এ কাভারেজ। তা আর দ্বিতীয় প্রশ্নটা যেন কি ছিল? ও, এক্সিম ব্যাংকের ইস্যুটা ছিল যে ওই পলিসিটা আমরা আগে নিয়েছিলাম, ওটার পরে আমরা এই যে ব্যাংক গ্যারান্টি স্কিম যেটা আমরা করলাম, ব্যাংক লোন গ্যারান্টি, এটা পরে করা হয়েছে, এটা তার আগের ব্যাপার। কাজেই এটার সাথে এটাকে আমি এক করব না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেটা বলেছি যে আমরা টাকা ছাপাবো না, তার মানে হচ্ছে আমি যদি আজকে টাকা ছাপাইতে সব টাকাকে সব ব্যাংকের সব টাকাকে শোধ করতে যাই, আমাকে হয়তো লক্ষ কোটি টাকা ছাপাতে হবে বা আরও বেশি। সেটা তো কাম্য নয়। কাজেই আমরা ইনোভেটিভ ওয়েতে চেষ্টা করছি যে যাতে ব্যাংকিং খাতের লিকুইডিটি দিয়েই আমরা যাদের লিকুইডিটি শর্টেজ আছে তাদের লিকুইডিটি সাপ্লাই দেব। বাংলাদেশ ব্যাংক দিবে না আগামীতে। আর কাউকে দেওয়া হচ্ছে না, ওই ফ্যাসিলিটিতে কাউকে দেওয়া হচ্ছে না। বললাম তো, এই যে এখনকার যে পলিসি হচ্ছে ইন্টার ব্যাংক মার্কেট থেকে নিতে হবে তাদেরকে। না, আমরা তাদেরকে এখন সাপোর্ট দিচ্ছি, টেকনিক্যাল, অ্যাডভাইজারিয়াল, লিকুইডিটি সবই তো দিচ্ছি। আমরা চেষ্টা করব যে তারাও চেষ্টা করবে তাদের ক্লায়েন্টের কনফিডেন্সটা ধরে রেখে উইথড্রয়ালটাকে কমিয়ে লিকুইডিটি ম্যানেজ করতে। তারপরে আমরা রিস্ট্রাকচারিংয়ে যখন যাব, আমরা তো ইন দ্য প্রসেস আমরা তাদের যে ব্যাড অ্যাসেটগুলো আছে সেগুলোকে ইভ্যালুয়েট করা হবে, প্রত্যেকটা লোন বাই লোন, কে এটার মালিক, নামে বেনামে, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে আমরা লাম্প করব কোন ফ্যামিলি থেকে এটা নেওয়া হয়েছে, তাদের অ্যাসেট কী কী আছে, সেই অ্যাসেটের দিকে আমরা যাব। তো ওই প্রক্রিয়াটা তো চলবে। তো দ্যাট ইজ দ্য আলটিমেট সলিউশন। এখনকার যেটা হচ্ছে আমি বলবো যে ইন্টেনসিভ কেয়ারে স্টেবিলাইজ করে রাখা আছে। এটা হলো যে আমার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম না বাড়িয়ে আমি তাদেরকে দিতে পারছি, এরপরে গেলে আমাকে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়াতে হবে, সেটাও আমি চাচ্ছি না আননেসেসারি কস্ট বাড়িয়ে ফেলা। থাকতে পারে, কিন্তু আমরা এখন যেটা দিচ্ছি এটা ইমিডিয়েট এফেক্টিভ হবে। আইন দরকার হলে আমরা সংশোধন করে নেব যদি প্রয়োজন হয়, মনে করি যদি প্রয়োজনীয়তা থাকে অবশ্যই সংশোধন করব। আমরা তো বলছি 3টে টাস্কফোর্স হবে। একটা টাস্কফোর্স কাজ করবে ব্যাংকিং খাত নিয়ে, সবগুলো ব্যাংকের। এটা এখন 10টা দিয়ে আমরা করছি, সবচেয়ে দুর্বল 10টা দিয়ে, কিন্তু আলটিমেটলি সবগুলো ব্যাংকেরই কিন্তু রিভিউ, স্ট্রেংথেনিং, তাদের অডিট, এগুলো সবই করতে হবে ইন ডিউ কোর্স। এগুলোকে আমরা ধাপে ধাপে করব। প্রথমে 10টা দিয়ে 12টা দিয়ে করলাম, তারপরে আরও 10-15টা অ্যাড করব, করতে করতে ওই 61টাই করব, আমরা সবাইকেই করব। এটা একটা। দ্বিতীয় নম্বর টাস্কফোর্সটা হচ্ছে স্ট্রেংথেনিং অফ বাংলাদেশ ব্যাংক অপারেশনস। আমাদেরও তো ল্যাপস হয়েছে, তাই না? বাংলাদেশ ব্যাংকেও তো তার ডিউ ডিলিজেন্স করতে পারে নাই, ফেলিয়ার হয়েছে। ভবিষ্যতে যাতে এটা না হয় সেই জন্য আমাদের নিজেদের মধ্যে ইন্টারনাল অর্গানাইজেশনের প্রয়োজন হবে। আমাদের স্ট্রেংথেনিং করতে হবে স্টাফ কোয়ালিটি, স্টাফ প্রসেস, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমাদের নজরদারিটা অবশ্যই আরও অনেক শক্তিশালী হতে হবে, ফোকাসড হতে হবে। তো এগুলো কীভাবে করা যায় সেটা নিয়ে সেকেন্ড টাস্কফোর্স। আর 3 নম্বরটা তো হচ্ছে অ্যাসেট রিকভারি। অ্যাসেট রিকভারির জন্য এটা বাংলাদেশ ব্যাংক, দুদক, সিআইডি, হোম মিনিস্ট্রি, তারপরে ফরেন মিনিস্ট্রি, বিদেশেও তো উদ্ধার করার কাজ করতে হবে, ফরেন মিনিস্ট্রি, এই ধরনের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে একসাথে কাজ করার জন্য একটা টাস্কফোর্স করা হবে। তাদের উদ্দেশ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথেও তাদের কাজ করতে হবে। ওয়ার্ল্ড ব্যাংকে আমাদের সাপোর্ট দিবে বলেছে, ব্রিটিশ গভর্নমেন্ট সাপোর্ট দিবে, ইউএস গভর্নমেন্ট সাপোর্ট দিবে। তো আমরা দেখব তাদের সাপোর্টের আসলে কথা আর কাজে এক কিনা।
এইখানে এটা এখনো আমি বলি মেইন টাস্কফোর্সে তো যারা নিটিগিটি ডেইলি ওয়ার্কে ইনভলভ হবে, আমরা 10টা ব্যাংকের জন্য যেমন 10টা সাব টাস্কফোর্স করে দেব, মানে মিড লেভেল স্টাফ বাংলাদেশ ব্যাংকেরই থাকবে তারা, তাদের সাথে আমরা ইন্টারন্যাশনাল এক্সপার্টদের অ্যাটাচ করে দেব, আমাদের বাংলাদেশি এক্সপার্টদের অ্যাটাচ করব, তারা গাইড করবে, এবং বাংলাদেশ ব্যাংকের যারা মিড লেভেল স্টাফ আছে, অফিসিয়ালস আছেন, ওনারা কাজগুলো করবেন, তো মানে আসল মানে ইনভেস্টিগেশন এগুলো করবেন। কিছু অডিট হয়তো আমরা বিদেশি ফার্ম দিয়েও করাবো, যেখানে গুরুতর ভায়োলেশন বা সম্ভাবনাটা অ্যাসেট রিকভারির সম্ভাবনা ভালো, সেই জায়গাটাতে ফরেন্সিক অডিট যেটাকে বলা হয় সেটা করা হবে। তো এগুলোর জন্য টেকনিক্যাল সাপোর্ট আমরা পাবো। এডিবি অলরেডি বলছে তারা ফরেন্সিক সাপোর্ট অডিট করে দেবে আমাদের। আমরা ওই পলিসিগুলোকে রিভিউ করব, এই টাস্কফোর্সের মাধ্যমে রিভিউ করা হবে। আমরা দেখব যে আসলে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে যারা প্রভাবশালী তারা হয়তো দেশেই নাই, বা তারা অলরেডি ডিফল্টার হয়ে গেছেন বিভিন্নভাবে, তো ইট বিকামস ইরেলিভেন্ট আফটার দ্যাট। তো যাই হোক, আমরা এগুলোকে কেস বাই কেস আমরা প্রত্যেকটাকে রিভিউ করব, পলিসিটাকে রিভিউ করব, আবার পলিসির ইমপ্লিকেশনটা কী সেটাও আমরা রিভিউ করব। কারণ ওই পলিসি হয়তো দেখা গেল যে শুধুমাত্র 10টা লোকের জন্য স্বার্থ সার্ভ করছে, সেক্ষেত্রে আমরা পলিসি ক্যান্সেল করে দেবো প্রয়োজনে। তো এগুলো সবই অন দ্য টেবল, কিন্তু এখনই এই পর্যায়ে কিছু মন্তব্য করব না, কারণ পলিসি তো আমরা চেঞ্জ করিনি, যা আছে সেইভাবেই আছে বর্তমানে। স্টে অর্ডারের ব্যাপারে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে, এখন পর্যন্ত আমরা আলোচনা শুরু করি নাই। আমরা ল মিনিস্টার সাহেবের সাথে দেখা করব, আমরা তাকে বলবো যে ল মিনিস্টার অ্যাটর্নি জেনারেলের সাথে ওনাদের সাথে বসে আমরা জুডিশিয়াল প্রসেসটাকে কীভাবে স্ট্রেংথেনিং করা যায়, কীভাবে স্পিডি করা যায়, যাতে খুব তাড়াতাড়ি এই ফাইন্যান্সিয়াল বড় বড় কেসগুলোকে আমরা রিজলভ করে একটা ভার্ডিক্ট নিয়ে আসতে পারি বেসড অন এভিডেন্স সেন্সর। আমরা কাউকে ভিন্ডিকটিভ কোনো করবো না, কোনো মিথ্যা মামলা এখানে হবে না। যেটা তথ্য, সঠিক তথ্য, সেটার ভিত্তিতেই মামলা হবে, এবং মামলার ভিত্তিতেই আমরা আশা করব যে আমরা আমাদের ব্যাঙ্কগুলো, আমরা বলতে এখানে ব্যাঙ্ককেই করতে হবে, আমরা তো করবো না। ব্যাংক তাদের ক্লায়েন্টের কাছ থেকে টাকা উদ্ধারের জন্য যথাযথ ব্যবস্থা নেবে। আমরা হচ্ছে ফ্যাসিলিটেটর, আমরা এটা প্রসেসটাকে ঠিক করে দেব যাতে তাড়াতাড়ি এটার রায়টা বের হয় এবং এটা ওই সম্পদ অধিগ্রহণ কার্যক্রমটা শুরু করা যায়। এটা বেসিক্যালি আমি বলবো যে হ্যাঁ, আমাদের ক্যাশ ফ্লো কিছুটা ইমপ্রুভ করেছে, রেমিটেন্সের প্রভাব বেড়েছে, আমাদের ব্যাংকগুলো এখন মোটামুটি তাদের ফরেন এক্সচেঞ্জ পজিশন ইমপ্রুভ করেছে, বাংলাদেশ ব্যাংকের বাইরেও কিন্তু ইমপ্রুভ করেছে এটা। আর বাংলাদেশ ব্যাংকের 300 মিলিয়ন, এটা আমি প্লাস মাইনাসের মধ্যেই ধরবো, এটাকে আমি সেইভাবে বড় করে দেখছি না। যে জিনিসটাকে বড় করে বলবো সেটা হচ্ছে -1 বিলিয়ন হয় নাই। বাংলাদেশ ব্যাংকের যে আগের যে ট্রেন্ড, প্রতি মাসে 1.1 বিলিয়ন নেগেটিভ হতো, তো সেইটা হয় নাই। সেটা 1.1 বিলিয়ন নেগেটিভ না হয়ে +0.3 বিলিয়ন পজিটিভ হয়েছে। সো দ্যাটস দ্য ওয়ে আই সি ইট। স্যার এসএমইটা স্যার আপনার ডেফিনিশন ঠিক না করলে এসএমই লোনটা এসএমই না পেয়ে বড়রা পাচ্ছে, এটা স্যার আপনার যে প্রথমেই বলছিলেন। না, এসএমইর ব্যাপারে আমরা টেকিং এ কমপ্লিট হলিস্টিক একটা অ্যাপ্রোচে যাচ্ছি। আমরা সবগুলো বিষয় বিবেচনা করব, যারা পাওয়ার যোগ্য তারাই পাবে, বড়রা যাতে না পায় সেটাও সেফগার্ড থাকবে অবশ্যই। কারণ যে সুবিধা দেওয়া হচ্ছে, ফাইন্যান্সিং ফ্যাসিলিটিগুলো তো সস্তায় দেওয়া হচ্ছে, আমরা তো চাইবো না যে এটা মিসডাইরেক্টেড হোক, এটা যারা পাওয়ার যোগ্য না তারা পায়, সেটা আমাদের কাম্য নয়। আমরা সেটাও দেখব যে এখানে কোনো রকমের মিস টার্গেটিং হচ্ছে কি না। এবং এই কার্যক্রমটা আমরা তো কেবল শুরুতে, অবশ্যই ব্যাংকিং কোম্পানি অ্যাক্টকে মডিফাই করতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেখানে প্রয়োজন আমরা সেখানে করব, কিন্তু এটা আমরা করব একটু শেষের দিকে। টাকাটা যেটা করা হয়েছিল সেটা একটু অনিয়মতান্ত্রিক ছিল, কিন্তু কোনো লস সেখানে হয়নি। সেখানে ফুল অ্যামাউন্ট অফ রিভার্সড হয়ে গেছিলো পরে, সেই দিনই আমি দেখেছি কাগজটা, সেই দিনই রিভার্সড হয়েছিল, এবং ইন্টারেস্টও কাটা হয়েছিল তাদেরকে। এখানে বাংলাদেশ ব্যাংকের 1 পয়সাও লস হয় নাই। যেটা হয়েছিল একটা ভুল হয়েছিল, সেটা হলো টাকা নিয়েছিল, ডলারটা নেওয়া হয়নি। যখন সেটা দেখা গেল যে ডলার আসছে 100,
টাকা নিয়েছে 500, তখনই কিন্তু এটাকে রিভার্স করা হয়েছে, ইমিডিয়েটলি সেই দিনই রিভার্স করা হয়েছে। কাজে একটা ভুল আইডেন্টিফাই হওয়ার সাথে সাথে শুদ্ধ করা হয়েছে, এটাকে অত বড় স্টোরি করার মতো কিছু নাই। তারপরেও আমি দেখলাম খেয়াল করে যে এখানে কিছু ইন্টারেস্টও তারা আদায় করা হয়েছে তাদের কাছ থেকে, এই জন্য। তো এটা কোনো বড় ইস্যু নয়, সেটাকে আমি কোনো এমফেসিস দিব না। আর SRM এর অন্য মালিকানার কথা আমি আপনাদের মাধ্যমে একটু সতর্কবাণী দিতে চাই যে যদি কেউ তাদের সম্পত্তি কেনে তারা নিজ দায়িত্বে কিনবে, এইটার মালিকানার গ্যারান্টি কিন্তু আমরা দেব না। স্যার আমি সোহেল, আমি আর একটু থাক, এখন একটা ছোট কোশ্চেন স্যার। শেষ এটা। স্যার আজকে থেকে তো লেনদেন সীমাটা উঠে গেছে স্যার, কিন্তু দুই একটা ব্যাংক যেমন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক বা ন্যাশনাল ব্যাংক, এখানে এখনো স্যার ওই না। সমস্যাটা আছে, 30,000-এর বেশি। আমি একটু বলে দিই, যে সিচুয়েশনটা ছিল সেটা হচ্ছে লিকুইডিটি ম্যানেজমেন্টের পার্ট হিসাবে প্রথমে এটা করা হয়েছিল। আমি যখন আসি তখন 1 লক্ষ টাকা ছিল, পরের দিন আসার পরে আমি 2 লক্ষ করলাম, তারপর 3, তারপর 4, করে 5, এখন শেষ হয়ে গেল। যে সমস্যাটা ছিল, যে প্রথমে সমস্যাটা ছিল সবার এই জন্য যে পরিমাণ অর্থ ব্যাংকিং খাতের বাইরে চলে গেছিল, সেটা প্রায় আমাদের হিসেবে প্রায় 70,000 কোটি টাকার মতো ব্যাংকিং খাতের বাইরে চলে গেছিল, যে কারণে লিকুইডিটি শর্টেজটা বাজারে ছিল। এটার 30,000-এর মতো ফেরত চলে এসছে ব্যাংকিং খাতে। কাজে ওই সমস্যাটা এখন আর নাই। সমস্যা যেটা আছে সেটা 10টা ব্যাংকে তো আছেই, সেই 10টা ব্যাংক তো দিতে পারবে না, তারা তো তাদের সক্ষমতা নাই। সেই জন্য তো আমি বলছি ধৈর্য ধরতে হবে, আস্তে আস্তে তারা দেবে।